হ্যালো বন্ধুরা, ভূতের জলসার আরও একটি হাড় হিম করা পর্বে আপনাদের স্বাগতম। আজকের গল্পটা শুনলে আপনার নিজের ছায়াকেও বিশ্বাস করতে ভয় লাগবে। দরজা জানালা বন্ধ করে নিন, কারণ আজকের আতঙ্ক ঠিক আপনার পাশেই দাঁড়িয়ে আছে। শ্রীমঙ্গলের পাহাড়ি রাস্তাটা যেখানে এসে হঠাৎ থমকে গেছে, ঠিক সেখানেই চা বাগানের ঘন অন্ধকারের ভেতর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মায়াপুর স্যানিটেরিয়াম। জায়গাটা দিনের বেলাতেও কেমন যেন ঝিম মেরে থাকে, আর সন্ধে নামলে তো কথাই নেই। স্থানীয় ড্রাইভার করিম মিয়া ওদের গেটের আধ মাইল আগেই নামিয়ে দিয়ে বলল, মামা, আমার গাড়ি আর সামনে যাইব না, ওই তল্লাটে খারাপ বাতাস আছে, জিন পরীরাও মাগরিবের পর ওই সীমানা মারায় না। রিহান যখন জং ধরা প্রকাণ্ড লোহার গেটটায় হাত রাখল, তখন দূরের কোনো মসজিদে এশার আজান শেষ হয়েছে। গেটটা খোলার সময় এমন এক করুণ আর্তনাদ করে উঠল, যেন গত 50 বছরের জমানো সব দীর্ঘশ্বাস একসাথে বেরিয়ে এলো। ভেতরে পা রাখতেই একটা ভ্যাপসা গন্ধ নাকে এসে ধাক্কা দিল। পুরানো কড়া ফিনাইল আর পচা রজনীগন্ধা ফুলের এক অদ্ভুত মিশেল। মনে হলো বাতাসটা এখানে স্থির হয়ে আছে, নড়াচড়া করতে ভুলে গেছে। তিশা তার ডিএসএলআর ক্যামেরাটা অন করল। ভ্লগিংয়ের স্বভাবসুলভ উচ্ছ্বাসে নিয়ে বলতে চাইল, হেই গাইজ, আমরা এখন, কিন্তু কথা শেষ করতে পারল না। লেন্সের অটো ফোকাসটা পাগলের মতো সামনে পেছনে করতে লাগল, অথচ ফ্রেমে ফোকাস করার মতো কিছুই নেই, শুধু জমাট অন্ধকার। দলের সবচাইতে ভীতু ছেলে নীল, সে রিহানের জ্যাকেটের এক কোণা খামচে ধরে বিড়বিড় করে বলল, রিহান, আমার নানি বলতো, যেসব জায়গায় আলো জ্বলে না সেখানে ছায়ারা কথা বলে, চলেন ফিরে যাই, আমার বুকের ভেতর কেমন যেন করছে। অর্ক পকেট থেকে সিগারেট বের করতে করতে তাচ্ছিল্যের হাসি হাসল। লাইটারের খসখস শব্দের সাথে বলল, তোর নানির গল্পগুলো যদি হরর মুভির স্ক্রিপ্ট হতো তবে অস্কার পেত। শোন নীল, ভয় বলে কিছু নেই, ওটা জাস্ট তোর ব্রেনের অ্যামিগডালা থেকে নিঃসৃত একটা কেমিক্যাল রিয়াকশন। চুপচাপ চল তো। ওরা করিডর ধরে এগোতে লাগলো। টর্চের আলোয় দেখা গেল দেয়ালের পলেস্তরা খসে পড়েছে, ইঁটের পাঁজর বেরিয়ে আছে। কিন্তু ভয়ের ব্যাপারটা অন্যখানে। দেয়ালের গায়ে কয়লা বা পোড়া কাঠ দিয়ে আঁকা অদ্ভুত সব স্কেচ। কোনো বাচ্চার আঁকা মনে হতে পারে, কিন্তু ভালো করে দেখলে গা শিউরে ওঠে। মানুষের মুখ, কিন্তু চোখগুলো উপড়ে ফেলা। মুখগুলো এমনভাবে হাঁ করা যেন তারা চিৎকার করতে চাইছে, কিন্তু শব্দ বের হচ্ছে না। হাঁটতে হাঁটতে ওরা একটা বড় ঘরের সামনে এসে দাঁড়ালো। দরজার ওপর ধুলোমাখা নেমপ্লেটে আবছাভাবে লেখা রেকর্ড রুম। ঘরের ভেতরটা অগোছালো, মেঝেময় ছড়িয়ে ছিটিয়ে আছে হাজার হাজার ফাইল, প্রেসক্রিপশন আর এক্স-রে রিপোর্ট। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ঘরের ঠিক মাঝখানে ধুলোমাখা মেঝের ওপর 3টি ফাইল খুব যত্ন করে সাজানো, যেন কেউ জানতো ওরা আসছে, তাই ফাইলগুলো নামিয়ে রেখেছে। সারা কৌতূহলী হয়ে এগিয়ে গেল। ফাইলগুলোর ওপর ফু দিতেই একরাশ ধুলো উড়ে গেল। সে টর্চটা ফাইলের ওপর ধরে বলল, গাইস, এদিকে এসো। নামগুলো ব্লেড দিয়ে ঘষে তুলে ফেলা হয়েছে, কিন্তু কেস হিস্ট্রিগুলো, এগুলো পড়লে তোমাদের বিশ্বাস হবে না। সারা প্রথম ফাইলটা খুলল। রিহান উকি দিল, রোগী নং অজ্ঞাত। বিবরণ: রোগী নিজেকে অকুত ভয় এবং দলের নেতা মনে করে। সে সবার সামনে সাহসিকতার ভান করে, কিন্তু অবচেতনে সে তীব্র অপরাধ বোধে ভুগছে। তার ভুলের কারণেই অতীতে একটি দুর্ঘটনা ঘটেছিল, যা সে ভুলতে পারে না। রিহানের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে দ্রুত চোখ সরিয়ে নিল। তার মনে পড়ে গেল 3 বছর আগের সেই গাড়ি অ্যাক্সিডেন্টের কথা, যেটা সে কাউকে জানতে দেয়নি। সারা দ্বিতীয় ফাইলটা হাতে নিল। অর্ক হাসছিল, কিন্তু এবার তার হাসি মিলিয়ে গেল। রোগী নং অজ্ঞাত। বিবরণ: এই রোগীর প্রধান সমস্যা অবিশ্বাস, স্কেপটিসিজম। সে বিজ্ঞান ও যুক্তি দিয়ে নিজের ইমোশনকে ঢেকে রাখে। সে তার নিজের অতীত এবং মৃত মায়ের স্মৃতিকে ভয় পায়, তাই সে ঈশ্বর বা পরকাল কোনো কিছুই বিশ্বাস করতে চায় না। অর্কের চোয়াল শক্ত হয়ে গেল। হাতের মুঠো এত জোরে বন্ধ করল যে নখগুলো হাতের তালুতে বিঁধে গেল। নীল কাঁপছিল। সারা তৃতীয় ফাইলটা পড়ার আগেই নীল হাত দিয়ে নিজের কান বন্ধ করে ফেলল। রোগী নং অজ্ঞাত। বিবরণ:
প্যারানয়েড সিজোফ্রেনিয়া। রোগী প্রতি মুহূর্তে মৃত্যুর ভয় পায়। হ্যালুসিনেশনে এসে ছায়া বা অশরীরী কিছু দেখতে পায় যা বাস্তবে নেই। সারা ফাইলটা বন্ধ করে ফিসফিস করে বলল, এগুলো কাকতালীয় হতে পারে না রেহান। এগুলো আমাদের মনের কথা জানলো কি করে? ঘরের পরিবেশটা হঠাৎ অসহ্য ভারী হয়ে উঠল। মনে হলো চারপাশের দেওয়ালগুলো যেন তাদের দিকে এগিয়ে আসছে। ঠিক তখনই করিডরের একেবারে শেষ মাথায়, যেখানে টর্চের আলোও পৌঁছচ্ছে না, সেখান থেকে একটা ভারী লোহার দরজা খোলার শব্দ হলো। বাতাস নেই, জানলাগুলো সব কাঠ দিয়ে পেরেক মারা। তাহলে দরজা খুলল কে? তিশা হঠাৎ ক্যামেরার ডিসপ্লের দিকে তাকিয়ে আর্তনাদ করে উঠল, গাইজ শাট আপ! আমার ক্যামেরার মোশন ডিটেক্টর কিছু একটা ডিটেক্ট করছে করিডরের শেষ মাথায়। ওটা লাল হয়ে ব্লিঙ্ক করছে। কিন্তু তিশা, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। অন্ধকার করিডরটা যেন হাঁ করে তাদের গিলতে আসছে, আর সেই অন্ধকারের ভেতর থেকে ভেসে আসছে খুব মৃদু কিন্তু স্পষ্ট পায়ের শব্দ। কেউ একজন এগিয়ে আসছে রেকর্ড রুমের দিকে। রেকর্ড রুম থেকে বের হওয়ার পর স্যানিটেরিয়ামের পরিবেশটা যেন সম্পূর্ণ বদলে গেল। এখানে নীরবতাও যেন কথা বলে, আর অন্ধকারটা যেন জীবন্ত কোনো সত্তা। টর্চের আলো এখানে বেশিক্ষণ টেকে না, অন্ধকার যেন গিলে খায় আলোকে। ওরা 5 জন করিডোর ধরে এগোচ্ছিল, কিন্তু সবার পায়ের শব্দ খুব ভারী মনে হচ্ছিল। হঠাৎ নীল থমকে দাঁড়ালো। ওরা তখন দোতলার সিঁড়ির কাছে, যেখান থেকে নিচের বড় হল রুমটা দেখা যায়। নীল কাঁপা হাতে ওপরের রেলিংয়ের দিকে ইশারা করল। তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না, শুধু একটা গোঙানি শোনা গেল, ওই ওই যে! সবাই টর্চ ঘোরালো। দোতলার রেলিংয়ের ওপাশে অন্ধকারের মধ্যে একজন দাঁড়িয়ে আছে, পরনে জরাজীর্ণ সাদা অ্যাপ্রন, গলায় স্টেথোস্কোপ ঝোলানো। মুখটা অন্ধকারে ঢাকা, কিন্তু তার দাঁড়ানোর ভঙ্গিটা বলে দিচ্ছে সে তাদের দিকেই তাকিয়ে আছে। অবিকল সেই ডক্টর সেনগুপ্ত, যার গল্প তারা শুনে এসেছে। অর্ক, দেখ, আমি বলেছিলাম না! নীল চিৎকার করে উঠল। অর্ক টর্চ মারল, কিন্তু আলো সেখানে পৌঁছানোর আগেই ছায়াটা যেন দেয়ালের সাথে মিশে গেল। হ্যালুসিনেশন নীল, ইটস জাস্ট শ্যাডো প্লে! অর্ক ধমক দিল বটে, কিন্তু তার কপালে ঘামের বিন্দু জমতে শুরু করেছে। তিশা দ্রুত তার ক্যামেরা চেক করতে গেল। গাইজ, দাঁড়াও, আমি ফুটেজটা দেখেছি, ওটা হ্যালুসিনেশন না। তিশার গলার স্বরে এমন কিছু ছিল যে সবাই জমে গেল। তিশা কাপা হাতে ক্যামেরার স্ক্রিনটা ওদের দিকে ঘুরিয়ে দিল। ভিডিওটা ভালো করে দেখো। ভিডিওতে দেখা যাচ্ছে ওরা 5 জন করিডোর দিয়ে হাঁটছে। দেয়ালের গায়ে টর্চের আলোয় ওদের ছায়া পড়েছে। রিহানের ছায়া আছে, অর্কের আছে, তিশা আর সারারও আছে, কিন্তু নীলের কোনো ছায়া ফ্লোরে বা দেয়ালে পড়ছে না। ভিডিওতে নীল হাঁটছে, কথা বলছে, কিন্তু সে যেন বাতাসের তৈরি। তার কোনো অস্তিত্ব নেই আলো আধারির এই জগতে। এটা কি করে সম্ভব? সারা আতঙ্কে রিহানের হাত খামচে ধরল। নীল, তুই কি সত্যি আছিস? নীল নিজের পায়ের দিকে তাকালো। তার দু চোখে অবিশ্বাস আর ভয়। সে বুঝতে পারছে না সে কি মানুষ নাকি অন্য কিছু। ঠিক তখনই পরিবেশটা আবার ভারী হয়ে উঠল। এবার আর দৃশ্য নয়, শব্দ। দেওয়ালের ওপাশ থেকে খুব কাছে একটা কান্নার আওয়াজ ভেসে এলো। কোনো ভৌতিক কান্না নয়, খুব চেনা, খুব আপন মানুষের আর্তনাদ। খোকা, ও খোকা, দরজাটা খোল বাবা, আমার খুব কষ্ট হচ্ছে, ওরা আমাকে খেতে দেয় না রে খোকা। অর্ক পাথরের মতো জমে গেল। তার হাতের টর্চটা ফ্লোরে পড়ে গেল। এই ডাক সে চেনে। 10 বছর আগে মারা যাওয়া তার মা তাকে এভাবেই ডাকত। অর্ক মাকে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল, দেখতে যায়নি। সেই অপরাধ বোধ তাকে কুড়ে কুড়ে খায়, কিন্তু সে তা স্বীকার করত না। মা, অর্ক ফিসফিস করে বলল। তার এতক্ষণে যুক্তি, বিজ্ঞান, স্কেপটিসিজম সব ধূলিসাৎ হয়ে গেল। দেয়ালের ওপাশ থেকে আবার আওয়াজ এলো, খোকা, তুই কি আমাকে এখান থেকে নিয়ে যাবি না? খুব অন্ধকার এখানে। মা, আমি এসেছি মা, তুমি কোথায়? অর্ক উন্মাদের মতো দেওয়ালে ঘুষি মারতে শুরু করলো। তার হাতের চামড়া ছড়ে রক্ত বের হতে লাগলো, কিন্তু তার কোনো হুঁশ নেই। রিহান তাকে থামাতে গেল। অর্ক, শান্ত হ, ওটা তোর মা না, এটা এই জায়গা ক্রিক, তোর ব্রেন নিয়ে খেলছে ওরা।
রিহান অর্কের কাঁধে হাত দিতেই অর্ক ঝটকা দিয়ে ঘুরে দাঁড়াল, কিন্তু অর্ক এখন আর রিহানকে দেখছে না। মায়াপুর স্যানিটারিয়ামের বিষাক্ত বাতাস আর নিজের অপরাধবোধ মিলে তার মস্তিষ্কে সিনাপসগুলো উল্টে দিয়েছে। অর্কের চোখে রিহান এখন আর তার বন্ধু নয়। সে দেখছে রিহানের জায়গায় দাঁড়িয়ে আছে এক কদাকার কালো ছায়ামূর্তি, যেন কোনো জেলখানার জল্লাদ যে তার মাকে আটকে রেখেছে। তোর জন্য, সব তোর জন্য, অর্ক গর্জন করে উঠল। তুই আমার মাকে আটকে রেখেছিস। পাশে একটা ভাঙা স্যালাইনের স্ট্যান্ড পড়েছিল। অর্ক সেটা তুলে নিল। তার চোখ দিয়ে এখন আগুন বের হচ্ছে। নীল ভয়ে পিছিয়ে গিয়ে বলল, অর্ক ভাই, কি করছেন? অর্ক নীলের দিকে তাকালো, কিন্তু তার বিভ্রাম বা হ্যালুসিনেশন তাকে অন্য কিছু দেখাচ্ছে। সে দেখছে নীল নয়, সেখানে দাঁড়িয়ে আছে সেই সাদা অ্যাপ্রন পরা ডক্টর সেনগুপ্ত, হাতে একটা রক্তাক্ত সিরিঞ্জ। তুই তুই মেরেছিস আমার মাকে, বলেই সেই ভাঙা লোহার স্ট্যান্ডটা নিয়ে নীলের ওপর ঝাঁপিয়ে পড়ল। রিহান চিৎকার করে উঠল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বন্ধু এখন বন্ধুর রক্ত চায়। অন্ধকারের খেলাঘর তার প্রথম বলি নিতে প্রস্তুত। করিডোরে তখন নারকীয় তাণ্ডব, অর্কের হিংস্র চিৎকার আর নীলের আর্তনাদ মিলেমিশে একাকার। রিহান কোনো মতে সারার হাত ধরে অন্ধকারের ভেতর দিয়ে দৌড়ে একটা ভারী মেহগানি কাঠের দরজার ভেতরে ঢুকে ছিটকিনি আটকে দিল। বাইরের দরাম দরাম শব্দ আর অর্কের গালিগালাজ তখনও শোনা যাচ্ছে। ঘরটা ডিরেক্টরস রুম। ধুলোর আস্তরণ এত পুরু যে পা ফেললে জুতোর ছাপ বসে যাচ্ছে। ঘরের মাঝখানে একটা বিশাল টেবিল, আর তার উপর ঘুরছে একটা পুরনো আমলের রিল টু রিল টেপ রেকর্ডার। ক্যাঁচ ক্যাঁচ আওয়াজটা এখান থেকেই আসছিল। রিহান হাঁপাতে হাঁপাতে এগিয়ে গিয়ে রেকর্ডারের সুইচটা টিপল। ঘর কাঁপিয়ে ভেসে এলো এক যান্ত্রিক গমগমে কণ্ঠস্বর, ডক্টর সেনগুপ্তের। তোমরা ভাবছ তোমরা কোনো ভূত দেখছ? ভুল। ভয় কোনো বস্তু নয়, ভয় হলো একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি। আজ রাতে আমি প্রমাণ করব মানুষ তার নিজের বিবেকের চেয়ে বড় কোনো দানব দেখেনি। তোমাদের মস্তিষ্কের নিউরনগুলো এখন আমার খেলার পুতুল। রিহান টেপটা বন্ধ করতে গেল, কিন্তু হাত কাঁপছে। সে সারার দিকে তাকালো। সারা, আমাদের এখান থেকে বের হতে হবে, অর্ক পাগল হয়ে গেছে। কিন্তু সারা নড়ল না। সে ঘরের কোণায় রাখা একটা বড় ধুলোমাখা আয়নার দিকে তাকিয়েছিল। হঠাৎ সে অদ্ভুতভাবে শান্ত হয়ে গেল। তার কাঁধটা কেঁপে উঠল, কিন্তু কান্নায় নয়, হাসিতে। সে ধীরে ধীরে রিহানের দিকে ঘুরল। সেই হাসিতে প্রাণের কোনো স্পর্শ নেই, আছে এক হিমশীতল শূন্যতা। রিহান, সারা খুব ধীর গলায় বলল, তুমি কি এখনো বুঝতে পারছ না? ডক্টর সেনগুপ্ত মারা গেছেন 50 বছর আগে, আর আমরা তো কোনোদিন এই গেট দিয়ে ঢুকিনি। মানে, কি বলছিস তুই? রিহান পিছিয়ে গেল। সারা তাকে টেনে আয়নার সামনে দাঁড় করিয়ে দিল। দেখো, নিজের দিকে ভালো করে দেখো। রিহান অনিচ্ছা সত্ত্বেও আয়নার দিকে তাকালো। তার হাত থেকে টর্চটা খট করে মেঝেতে পড়ে গেল। আয়নায় কোনো 25 বছরের টকবগে যুবক নেই। সেখানে দাঁড়িয়ে আছে এক জরাজীর্ণ বৃদ্ধ। গাল ভেঙে ঢুকে গেছে, মাথায় উস্কো খুস্কো পাকা চুল, চোখে ছানি। তার পরনে কোনো জিন্স টি শার্ট নেই, আছে হাসপাতালের ময়লা নীল রঙের কয়েদি পোশাক। বুকের পকেটে সেলাই করা রোগী নং 99। রিহানের বুকের ভেতরটা ধক করে উঠল। সে নিজের হাতের দিকে তাকালো। চামড়া কুঁচকে ঝুলে পড়েছে, শিরাগুলো নীল হয়ে ভেসে আছে। তারা কোনো ভ্লগার নয়, কোনো ইউটিউবার নয়। গত 40 বছর ধরে তারা এই মায়াপুর স্যানিটেরিয়ামের অন্ধকার সেলে বন্দি পাগল। তাদের যুবক বয়সে ঘুরতে আসা ক্যামেরা, ট্রাইপড সবই ছিল তাদের সম্মিলিত মস্তিষ্কের বিকার, মাস হিস্টিরিয়া। তারা কখনোই এই 4 দেওয়ালের বাইরে যায়নি। রিহান চিৎকার করে কাঁদতে চাইল, কিন্তু তার গলার স্বর ফুটল না। ঠিক সেই মুহূর্তে ঘরের সিলিংয়ের কোণায় লুকানো স্পিকারগুলো জ্বলে উঠল। কোনো মানুষের গলা নয়, এক যান্ত্রিক নারী কণ্ঠ ভেসে এলো। সিমিউলেশন ফেইল্ড, সাবজেক্ট রিয়ালিটি রিজেক্ট করেছে, কর্টেক্স লেভেল ক্রিটিক্যাল, মেমরি রিসেট ইনিশিয়েটেড। ঝপ করে বদলে গেল দৃশ্যপট। পচা দেওয়াল, ভাঙা আয়না, ধুলো মাখা ফাইল,
সব কিছু হঠাৎ টেলিভিশনের নষ্ট ঝিরঝিরে পর্দার মতো কাঁপতে শুরু করলো। মায়াপুর স্যানিটেরিয়াম ডিজিটাল পিক্সেলের মতো হাওয়ায় মিলিয়ে যেতে লাগল। রিহান চোখ মেলল। সে আর দাঁড়িয়ে নেই, সে শুয়ে আছে। চারপাশে হাসপাতালের পচা গন্ধ নেই, আছে এসির যান্ত্রিক ভন ভন শব্দ আর অ্যান্টিসেপটিকের তীব্র ঘ্রাণ। রিহান দেখল সে শুয়ে আছে এক স্বচ্ছ কাঁচের ক্যাপসুলে। তার সারা শরীরে, মাথায় অজস্র তার আর ইলেকট্রোড লাগানো। গা শিউড়ে ওঠা ঠান্ডা এক ফিউচারিস্টিক ল্যাবরেটরি। তার পাশে আরও 3টি ক্যাপসুল। কাঁচের ভেতর দিয়ে দেখা যাচ্ছে তিশা, নীল আর সারা সবাই কঙ্কালসার দেহ নিয়ে অঘরে ঘুমিয়ে আছে। তাদের চোখ বোজা, কিন্তু মণিগুলো দ্রুত নড়ছে। REM স্লিপ। তারা এখনও স্বপ্নের ভেতরেই আছে। দেওয়ালের ডিজিটাল ক্যালেন্ডারে লাল আলোয় জলজল করছে তারিখ 07 ফেব্রুয়ারি 2080। সামনের বিশাল গ্লাস ওয়ালের ওপাশে কন্ট্রোল রুম। সেখানে মনিটরের সামনে কফি মগ হাতে আয়েশ করে বসে আছে একজন। দামি সাদা ল্যাব কোট পরা, চোখে রিমলেস চশমা। অর্ক। সে পাগলও নয়, তাদের বন্ধুও নয়। সেই গল্পের ভিকটিম ছিল না, সে ছিল মাস্টার মাইন্ড। সে এই নিউরোফিয়ার প্রজেক্টের প্রধান সায়েন্টিস্ট। এই মানুষগুলো, রিহান, নীল, তিশা, তার ছোটবেলার বন্ধু ছিল। আজ তারা তার গিনিপিগ। বন্ধুদের মস্তিষ্ক ব্যবহার করে সে বছরের পর বছর ধরে গবেষণা করছে মানুষের ব্রেন ঠিক কতটা ভয় সহ্য করলে পুরোপুরি বিকল হয়ে যায়। স্যানিটেরিয়ামের ভেতরে যে অর্ক ছিল, সে ছিল শুধুই একটা প্রি-প্রোগ্রামড অবতার। অর্ক মনিটরের দিকে তাকিয়ে হাসল। স্ক্রিনে রিহানের হার্ট রেট 150-তে উঠে গেছে। সে ইন্টারকমে পাশে দাঁড়ানো অ্যাসিস্ট্যান্টকে নিষ্পৃহ গলায় নির্দেশ দিল, রিহানের মেমোরি ইরেজ করে দাও। আজ ডেটা ভালো আসেনি, ইমোশন বেশি ছিল, ভয় কম। অ্যাসিস্ট্যান্ট বলল, স্যার কালকে সিনারিও কি হবে? অর্ক কফিতে চুমুর দিয়ে বলল, কাল সকালে ওদের আবার স্যানিটেরিয়ামে পাঠাবো। এবার স্ক্রিপ্টে একটু পরিবর্তন আনো। কাল রিহান ঢুকে প্রথমেই তার নিজের লাশ খুঁজে পাবে। দেখি সেটা দেখে তার ব্রেন কেমন রিয়্যাক্ট করে। ল্যাবের প্রধান লাইটগুলো নিভে গেল। শুধু মনিটরে রিহানের ভয়ার্ত হার্ট রেট ওঠানামা করতে থাকল। বিপ বিপ বিপ। আর ক্যাপসুলের ভেতর রিহানের চোখ দিয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা জল, যা কেউ দেখল না। বন্ধুরা, আজকের এই হারহিম করা গল্পটি যদি আপনাদের রাতের ঘুম কেড়ে নিয়ে থাকে, তবে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমাদের ভূতের জলসা পরিবারের সদস্য হতে এখনই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন। খুব শীঘ্রই ফিরছে নতুন কোনো অভিশপ্ত গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকবেন। শুভরাত্রি।